আজ ময়মনসিংহে তারেক রহমানের সমাবেশে বোমা হামলা হয়েছে, অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের কর্মসূচির বর্তমান পরিস্থিতি এবং খুবই ভয়াবহ অবস্থায় পড়েন তারেক রহমান ময়মনসিংহে দেখতে পারবেন। এদিকে আজ ময়মনসিংহে গিয়েছেন তারেক রহমান, সেইখানে কঠিন বিপদের মুখে পড়েন, তার সমাবেশে বিভিন্ন দল আক্রমণ করে। এই নিয়ে এবার সারা দেশের মানুষ অবাক হয়ে যায় তারেক রহমানের অবস্থা দেখে। অর্ধশতাধিক লোকসহ তারেক রহমানের গাড়ি বহরে বোমা হামলা। দর্শক, তারেক রহমানের নির্বাচনী সফর নিয়ে আরো খবর জানবো। ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, আপনি আগের খবরে যেমন জানাচ্ছিলেন দুপুর 2:30টা নাগাদ তারেক রহমান আসার কথা রয়েছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শাকিল, এই মুহূর্তে নেতাকর্মীরা এই সার্কিট হাউস মাঠে জড়ো হতে শুরু করেছেন। আমরা দেখেছি যে বেশ কিছুক্ষণ আগে থেকে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা যারা আছেন তারা এই সার্কিট হাউস মাঠে আসছেন। দর্শক, তারেক রহমান যখন তার গাড়ি বহর নিয়ে এই মাঠে আসে, মানে ময়মনসিংহের কর্মসূচির মাঠে আসে, ঠিক তখনই কিন্তু হামলাটা হয়। আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের ইতিহাসে বা রাজনৈতিক ইতিহাসে এমন লজ্জাজনক মুহূর্ত আর কখনো আসেনি, যখন একটি অবৈধ সরকারের প্রতিনিধি বিদেশি প্রভুদের কাছে নিজের দেশের সেনাবাহিনীকে নিলামে তুলে দিয়ে আসে বা বিক্রি করে দিয়ে আসে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকারের নিরাপত্তা উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান 2004 সালে সর্বশেষ ময়মনসিংহ স্টেডিয়ামে বিএনপির যে তৃণমূলের যারা কর্মী ছিলেন, প্রতিনিধি সম্মেলন, সেই সম্মেলনে এসেছিলেন এবং এই আজকে 2026 সালে তারেক রহমান 2004 সালে সর্বশেষ ময়মনসিংহে গিয়েছিলেন এবং আজকে 2026 সালে আবারও যান এবং গিয়ে কঠিন বিপদের মুখে পড়েন। সারা দেশে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে রয়েছে, তারা কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছে। আজকে দেখতে পারি তারেক রহমান বিপদে পড়েন এবং বিএনপির অনেক নেতাকর্মীরাও বিপদে পড়ে, মির্জা ফখরুল সহ অনেকেরই খারাপ অবস্থা। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ময়মনসিংহে কি হচ্ছে এবং এই ঘটনা দেখে দেশের প্রত্যেকটা জনগণ কি বলতেছে। আমরা ঘটনাস্থলের অনেক ভিডিও দেখাবো এবং মূল সেই ফুটেজগুলো দেখাবো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, তারেক রহমানের নির্বাচনী সফর নিয়ে আরো খবর জানবো। ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, আপনি আগের খবরে যেমনটা জানাচ্ছিলেন দুপুর 2:30টা নাগাদ তারেক রহমান আসার কথা রয়েছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শাকিল, এই মুহূর্তে নেতাকর্মীরা এই সার্কিট হাউস মাঠে জড়ো হতে শুরু করেছেন। আমরা দেখেছি যে বেশ কিছুক্ষণ আগে থেকে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা যারা আছেন তারা এই সার্কিট হাউস মাঠে আসছেন। আমি যদি একটু এখনকার চিত্র যদি একটু দেখাতে চাই যে এই সার্কিট হাউস মাঠে দুপুর 2:30টায় তারেক রহমান ভাষণ দেওয়ার কথা রয়েছেন, জনসভায় ভাষণ দেবেন। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে কিছু নেতাকর্মীরা আসছেন, যদিও যারা এখানে আছেন দায়িত্বরত তারা বলছেন যে দুপুর 12টার পর থেকে এই মাঠ কানায় কানায় একেবারেই পূর্ণ হয়ে যাবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। অনেকের মাঝে আমরা উচ্ছ্বাস দেখেছি, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, অনেকে এসেছেন নেত্রকোনা থেকে, ধুবাউড়া থেকে, ময়মনসিংহের শেরপুর, জামালপুর, যেহেতু 4 জেলার লোকজনের সম্মিলন ঘটছে এখানে। এর বাহিরে টাঙ্গাইল, আশপাশের জেলা কিশোরগঞ্জ, সেখান থেকেও অনেক নেতাকর্মীরা আসছেন। অনেক সাধারণ উৎসুক মানুষও কিন্তু এই মাঠে কিন্তু তারা জড়ো হচ্ছেন। প্রত্যেকেরই কথা যে তারেক রহমানকে খুব কাছ থেকে তারা দেখতে চান এবং তার কথা শুনতে চান। এই মুহূর্তে মঞ্চের যে সমস্ত প্রস্তুতি দরকার ছিল সেটি সম্পূর্ণরূপে করা হয়েছে। আমরা প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখেছি এবং যতটুকু জানি যে আজকের এই সমাবেশের পরে তিনি ফিরতি পথে গাজীপুর হয়ে উত্তরাতেও একটি প্রোগ্রাম করবেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে, সেখানেও তিনি অংশ নেবেন এবং পরবর্তীতে তিনি তার বাসভবন সেখানে তিনি যাবেন। তো এই মুহূর্তে নেতাকর্মীরা আসছেন এবং জড়ো হচ্ছেন। ধারণা করা হচ্ছে যে দুপুর 2টোর আগে এই মাঠ, সার্কিট হাউস মাঠ পুরো কানায় কানায় পূর্ণ হয়ে যাবেন। যেহেতু দীর্ঘদিন পরে তিনি এই ময়মনসিংহের মাটিতে আসছেন, এর আগে 22 বছর আগে তিনি তৃণমূলের একটি সম্মেলনে এসেছিলেন, এমনটি আমরা নেতাকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি। অনেকটা উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন নেতাকর্মীরা যারা আছেন। তারা বলছেন যে নেতা সামনে যেহেতু নির্বাচন, অনেক ধরনের নির্দেশনা দিবেন, পাশাপাশি ময়মনসিংহের উন্নয়নের জন্য অনেক কথা বলবেন। নেতার কথা শোনার অপেক্ষায় মূলত। কারণ ইউনূস জানেন গণভোট নিয়ে সেনাবাহিনীর ভেতরে কি ধরনের উদ্বেগ এবং আশঙ্কা আছে। সেনাবাহিনীর একটা বড় অংশ মনে করে যে গণভোটের মাধ্যমে সংবিধানটা বাতিল হয়ে গেলে ইউনূস সরকার তার যে অবস্থান
তার যে মেয়াদ সেটাকে দীর্ঘায়িত করে নেওয়ার একটা লম্বা সুযোগ পাবেন, তখন হয়তো একটা বিপ্লবের জাতীয় সরকারও গঠন হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এক রকমের প্রথা ভেঙে বা কোনো প্রথা অনুসরণ না করেই সেনা সদরে গিয়ে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে এক মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। সেনাবাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে কতটা সক্রিয় সেনা কর্মকর্তারা নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন, তার চেয়েও বড় কথা এই যে গণভোট নির্বাচন দুটো একসঙ্গে হচ্ছে, তার ফলে দেশে কোনো অস্থিতিশীলতা অশান্তি সৃষ্টি হয় কিনা, এই নির্বাচনের পরেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারে কিনা, এই আলোচনাগুলো যখন সেনাবাহিনীর ভেতর সশস্ত্র বাহিনীর ভেতর কিছুতেই বন্ধ হচ্ছে না, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস একরকম নিজে গিয়ে বুঝে আসতেই যেন সেনা সদরে গিয়ে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে এই মতবিনিময় সভায় আলাপ আলোচনা করে এলেন। এই যে সেনা সদরে হঠাৎ করে সরকার প্রধানের নির্বাচনী প্রস্তুতি, সেনাবাহিনীর কিংবা সেনাবাহিনীর কোনো একটা রুটিন ডিউটি সে সম্পর্কে, তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে যাওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ বটে। সেনাবাহিনীর ভেতরে এখনো একটা বড় ধরনের অনিশ্চয়তা আছে 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে, মানে নির্বাচনটা ঘটে যেতে পারবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে পক্ষগুলো নির্বাচনে অংশ নিচ্ছে সে পক্ষগুলো সত্যিকার অর্থেই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় যেতে পারবে কিনা, তা নিয়ে শীর্ষস্থানীয় জেনারেল থেকে শুরু করে একেবারে সেনা সদস্যদের ভেতরে পর্যন্ত এক ধরনের ব্যাপক অনিশ্চয়তার বোধ কাজ করছে। তার উপর গণভোটটা মানে জুলাই সনদকে সেনাবাহিনী বরাবর একটা সন্দেহের চোখে দেখে এসেছে। এক রকমের ভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মোটামুটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে একরকম টিকিয়ে রেখে গত 17-18 মাসে বাংলাদেশের সংবিধানটা একরকম টিকিয়ে রেখেছেন। শুধু যে বাংলাদেশের সংবিধান আর রাষ্ট্রপতিকে তিনি তার মাধ্যমে টিকিয়ে রেখেছেন তাই নয়, তিনি আসলে তার মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীকে, সেনাবাহিনীকে একরকম টিকিয়ে রেখেছেন। এখন গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়ে গেলে, যার জন্য সরকার তার সকল প্রতিষ্ঠানকে কাজে লাগাচ্ছে। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আপনি সকাল থেকে সেখানে অবস্থান করছেন, এই মুহূর্তে তারেক রহমানের সফর ঘিরে দলের প্রার্থী, নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। মোটরসি একটি ভাত ভাঙ্গা উচ্ছ্বাস। দীর্ঘদিন পর বিএনপির চেয়ারপারসন ময়মনসিংহ আসছেন, দলের নেতাকর্মী সমর্থক সহ অনেকে আমরা দেখছি যে তারা আনন্দের জোয়ারে তারা ভাসছেন, তারা উচ্ছ্বসিত। তারা বলছেন যে সামনের নির্বাচনকে সামনে রেখে দলের চেয়ারপারসন কি নির্দেশনা দেন সেটি তারা শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা দেখছি যে এরই মধ্যে যে মাঠের যে প্রস্তুতি সেটি একেবারে শেষ পর্যায়ে একটি চূড়ান্ত প্রস্তুতি, এবং যারা দলের নেতাকর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে মাঠে আসতে শুরু করেছেন, অনেকে ব্যানার নিয়ে আসছেন। তো মাঠের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেটি দেখভাল করা হচ্ছে, তাদের মধ্যেও আমরা দেখছি এক ধরনের তৎপরতা রয়েছে। তো আমরা যদি একটু দেখাতে চাই যে দর্শকদের, যে আপনারা দেখছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে অনেকে প্লেকার্ড, পতাকা, সেটি দলীয় পতাকা এবং ছবি সংবলিত পতাকা সেটি তারা এখানে নিয়ে এসেছেন মাঠে বেচা বিক্রির জন্য। এবং এই পুরো মাঠকে ঘিরে আমরা দেখছি যে সকাল থেকে এক ধরনের দলের নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা দেখে যাচ্ছেন এবং নেতা কি বলেন সেটি শুনবার জন্য তারা অপেক্ষা করছেন। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান 2004 সালে সর্বশেষ ময়মনসিংহ স্টেডিয়ামে বিএনপির যে তৃণমূলের যারা কর্মী ছিলেন, ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন, সেই সম্মেলনে এসেছিলেন এবং এই আজকে 2026 সালের আজকের দিনে তিনি আসছেন। তিনি সড়কপথে আসবেন, বেলা 2:30টা জনসমাবেশ স্থলে সার্কিট হাউসে পৌঁছার কথা রয়েছে। এবং যেটি জানি যে ত্রিশাল বালুকা হয়ে আসলেও মাঝপথে কোনো পথসভার কোনো নির্ধারিত কর্মসূচি রাখা হয়নি বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা। এবং তিনি এই সার্কিট হাউস স্থলের যে সমাবেশ সেটি শেষ করে তিনি ফিরে যাবেন। ফেরার পথে গাজীপুরে একটি সমাবেশ করার কথা রয়েছে এবং ঢাকা সমাবেশ করার কথা রয়েছে। আপনি জানেন যে ময়মনসিংহের এই বিভাগীয় সম্মেলনে এই শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ এই 4টি জেলার 24টি আসন থেকে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন নগরীর 33টি ওয়ার্ড থেকে নেতাকর্মী সমর্থকরা এই সমাবেশে যোগ দিবেন এবং তারা অপেক্ষা করবেন এবং শুনবেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মী সমর্থকদের কি নির্দেশনা দেন সেটি তারা শুনবার অপেক্ষা আছেন। ধন্যবাদ বাবুল আপনাকে। ময়মনসিংহে তারেক রহমানের জনসমাবেশের খবর জানছিলাম সহকর্মী বাবুল হোসেনের কাছ থেকে। হঠাৎই একটা কাকতালীয় মন্তব্য, রাজনৈতিক সমীকরণের হিসেব নিকেশ পাল্টে যাওয়ার মতন বক্তব্য। বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন আওয়ামী লীগ নিয়ে যে মন্তব্য করছেন
তাতে বিষয়টিকে আমাদেরকে এভাবেই নিশ্চয়ই মন্তব্য করতে হবে, বর্ণনা করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন, দীর্ঘদিন পর দেশে ভোটের সুযোগ আসছে এবং এবার নির্বাচন আগের চেয়েও ভিন্ন হবে। আগে যেখানে ধানের শীষ এবং নৌকার প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার নৌকা নেই। আক্ষেপের সুরেই তিনি বলছেন, আমরা ধরে নিতে পারি তিনি যা বলছেন তা হচ্ছে এরকম যে নৌকা এবং ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতাটুকু অবশ্যই গণতন্ত্রের জন্য সৌন্দর্য ছিল বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা, তিনি কি বলছেন? সোমবার ঠাকুরগাঁওয়ে একটি নির্বাচনী সমাবেশে তিনি বলছেন, নৌকার যিনি কাণ্ডারি, খেয়াল করে শুনুন, নৌকার যিনি কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদের বিপদে ফেলে গেছেন, মানে তারাও বিপদে আছে নিজেরা। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো, সে কি সর্বনাশ? আমরা কি সর্বনাশ শব্দটা ইউজ করবো এখানে, নাকি কি চমৎকার, কোনটি? তিনি বলছেন, এবার নতুন একটি মার্কা সামনে এসেছে, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই এখন সরকার গঠন করতে চায়। মির্জা ফখরুল ইসলাম সাহেব কেন এখন একটি বিশেষ শক্তি বা সরাসরি বলতে গেলে স্বাধীনতা বিরোধী শক্তিকে ভয় পাচ্ছেন? সভায় তিনি আরো কিছু কথা বলেছেন, যেমন তিনি বলছেন, নির্বাচনী সভায় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলছেন, এই দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান, কেউ ভয় পাবেন না, সাহস নিয়ে চলবেন, আমার ভাইয়েরা সবসময় আপনাদের পাশে থাকবে। এবং তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের অধিকার রক্ষা করা হবে। এই কথাগুলো সিগনিফিকেন্ট, সেটি আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক হিসেব নিকেশ থেকে মিলাতে পারি। যাই হোক, এখন মূল জায়গাটি নিয়ে যদি আমরা কথা বলি, প্রশ্ন হচ্ছে, বিএনপি কি সত্যি আওয়ামী লীগের শূন্যতা অনুভব করছে গণতান্ত্রিক সৌন্দর্যের জায়গা থেকে, নাকি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে আওয়ামী লীগের প্রতি একটু উদার মনোভাব প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে, নাকি সত্যি সত্যি জামাতকে ভয় পাচ্ছে বিএনপি? জামাত যেমন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, ডি নিয়ে এগোচ্ছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যখন নিষিদ্ধ করা হলো, নিশ্চয়ই তার আগে থেকে নানান ধরনের মন্তব্য ওঠা শুরু হয়েছিল, নানান ধরনের প্রশ্ন রাজনৈতিক মঞ্চে ওঠা শুরু হয়েছিল। বিএনপি বলে দিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার বিষয়টি তারা মেনে নিতে চায় না বা তারা এই প্রক্রিয়ায় বিশ্বাস করে না। কিন্তু পরে যখন মব ক্রিয়েট করার মাধ্যমে জুলাই আন্দোলনের কিছু নেতা তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাইলো, তখন ডক্টর ইউনূস সাহেব নিষিদ্ধ করে দিলেন এক কলমে খোঁচায় নির্বাহী আদেশে। মব ক্রিয়েট করে যা কিছু চাওয়া হয়েছে গত 18 মাসে সবই ইউনূস সাহেব মেনে নিয়েছেন, বিশেষ করে জুলাই আন্দোলনের নেতাদের। তো পরে আবার বিএনপিকে আমরা দেখলাম যে এটির আবার কৃতিত্ব নিতে, যে আমরা সবসময় আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার বিষয়টি দাবি তুলেছি। আবার আমরা কি দেখলাম, ফ্যাসিবাদ ঠেকানোর নামে আমরা যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য গড়ে তুলতে দেখলাম। শেখ হাসিনা দিল্লি থেকে বলছেন যে নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ছাড়া। সেই কারণেই মানুষের মধ্যে সন্দেহ, উদ্বেগ, উৎকণ্ঠা যে কিছু একটা হয়তো ঘটে যেতে পারে শেষ মুহূর্তে। নির্বাচন নিয়ে কি এখনো কোনো অনিশ্চয়তা আছে? আছে দর্শক, কারণ পাবলিক পারসেপশন যে নির্বাচন নাও হতে পারে। এমন কোনো মানুষ নেই যে প্রতিনিয়ত এই কথাটা বলছেন না, ভাই নির্বাচন হবে তো? আসলে এর কোনো উত্তর নেই। এমনই যখন নাকি গুঞ্জন আলোচনা, তখন দুটি বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তিনি নির্বাচনী জনসভায় বলছেন একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। কোন গোষ্ঠী পরিষ্কার করেননি। অন্যদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। এই দুটো বক্তব্য কিন্তু খুব সিগনিফিক্যান্ট। অর্থাৎ একটা গোষ্ঠীর নির্বাচনকে বাধা দিতে তৎপর, আর প্রধান উপদেষ্টা আরেকভাবে বলছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। কেন এই সতর্ক থাকার কথা বলা হচ্ছে? গোষ্ঠীকে বাধা। আর তারেক রহমান কেন বলছেন একটা গোষ্ঠীর নির্বাচনকে বাধা দিতে তৎপর, সজাগ থাকার আহ্বান? তার মানে হচ্ছে একটা অনিশ্চয়তা যখন থাকে, যখন মনে করা হয় যে কোনো কিছু ঘটতে পারে, তখনই কিন্তু এই কথাগুলো আসে মানুষের মনে। যে এই যে পারসেপশন যে নির্বাচন হবে তো ভাই, এই কথাগুলি আসে এই কারণে, এই কথাগুলো যখন নাকি প্রকাশ্যে প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূস তার মুখ থেকে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এইখানে তারেক রহমানের বিষয়ে কথা হয় এবং তারেক রহমান ময়মনসিংহে গিয়ে যে বিপদের মুখে পড়েন বা তার কর্মসূচিকে কেন্দ্র করে অনেক কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।